কাউন্সিলরদের রাজনৈতিক পরিচয়ের প্রভাব পড়বে না আসন্ন বিসিবি নির্বাচনে, মন্তব্য সাবেক পরিচালক কাইয়ুম চৌধুরীর। ক্রিকেট বোর্ডে দেখতে চান স্বচ্ছতা। সাকিব মাশরাফির বিরুদ্ধে হত্যার অভিযোগ সত্য নয় বলে মনে করেন ইশরাক হোসেন। কাউন্সিলর হলেও বিসিবি নির্বাচন করতে আগ্রহী নন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক। এজেন্ট ফি জটিলতায় বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পারছেন না ক্রিস কোলম্যান। বিকল্পের খোঁজে ফেডারেশন, এগিয়ে আছেন বার্ড স্টর্ক ও থমাস ডুলি। এখন আমাদের প্রক্রিয়া চলছে যে আরেকজন কোচের সাথে আজকে বা কালকে একটা এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। এবং ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে অনিশ্চয়তা। কিংস এরিনায় খেলতে চায় না মোহামেডান। ফুটবলের স্বার্থে যে কোনো মাঠে খেলতে রাজি বসুন্ধরা কিংস। শুরুতে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। তার 14তম শতকে সিলেট টেস্টে পাকিস্তানকে 437 রানের টার্গেট দিয়েছে টাইগাররা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রান তুলতে না পারলেও শেষ বিকেলে উইকেট হারায়নি পাকিস্তান। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে 390 রানে অল আউট হয় বাংলাদেশ। সিলেট টেস্টের দুর্দান্ত ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন মুশফিকুর রহিম। টেস্টে এককভাবে দেশের সর্বোচ্চ সেঞ্চুরি আর প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রানের মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল। লাক্কাতুরায় তার 137 রানের ইনিংসে পাকিস্তানের বিপক্ষে চালকের আসনে টাইগাররা। কাঙ্ক্ষিত সেই ক্ষণ, মোহাম্মদ আব্বাসের ডেলিভারিতে বলটাকে সীমানা ছাড়া করেই বুনো উদযাপন। এরপর কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তার প্রতি। গ্যালারিতে তখন মুশি মুশি চিৎকার। এই এক সেঞ্চুরিতে লেখা হয়েছে নতুন ইতিহাস। এতদিন 13টি সেঞ্চুরি নিয়ে মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির মালিক। 14তম শতকে এখন এককভাবে তালিকার শীর্ষে মুশফিকুর রহিম। রেকর্ড হয়েছে আরও, উঠেছেন আরও এক তালিকার শীর্ষে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে 3 ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে 16,000 রানের অনন্য মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। বিশ্বের 34তম ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটের এই এলিট ক্লাবে পা রেখেছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচও খেলেছেন মুশি। 3 ফরম্যাট মিলিয়ে রানের তালিকায় তার পরই আছেন যথাক্রমে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। পঞ্চপাণ্ডবের এই 4 সেনানি ছাড়া এখনও 10,000 রান স্পর্শ করতে পারেননি কেউ। লাক্কাতুরায় পারফেক্ট টেস্ট ব্যাটিং মিস্টার ডিপেন্ডেবলের। 233 বল খেলে করেছেন 137। 59 স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ধৈর্য আর বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের প্রদর্শনী। 14 সেঞ্চুরি করতে তার লেগেছে 188 ইনিংস। 143 ইনিংসে 13 সেঞ্চুরি নিয়ে তারপরই আছেন মুমিনুল। তামিমের নামের পাশে 10 সেঞ্চুরি। সিলেট টেস্টের তৃতীয় দিনের পরিস্থিতি বিবেচনা করলে দিনের শুরুটা ছিল চ্যালেঞ্জিং। শান্ত দ্রুত বিদায় নেয়ার পর লিটন দাসকে সঙ্গে নিয়ে হাল ধরেন মুশফিকুর রহিম। পঞ্চম বা এর নিচের জুটিতে 100 রান করা মুশি এলকেডি যেন নিয়ম বানিয়ে ফেলেছেন। জো রুট, বেন স্টোকস 8 বার গড়েছেন এই কীর্তি। মিসবাউল হক আর আসাদ শফিকের আছে 7 বার। মুশফিক লিটনেরও এখন 7 বার, তাও আবার মাত্র 25 ইনিংসে। 69 রান করে লিটন প্যাভিলিয়নে ফিরলেও মুশফিক ছিলেন অবিচল। তাড়াহুড়ো না করে বাজে বলগুলোকে সীমানা ছাড়া করেছেন আর সিঙ্গেল ডাবলসে সচল রেখেছেন রানের চাকা। মুশফিকের এই ইনিংস তরুণ ক্রিকেটারদের জন্য হতে পারে অনুকরণীয়। 39 বছর বয়সেও যেভাবে টেস্ট দলের নির্ভরতার প্রতীক হয়ে আছেন, দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে দিচ্ছেন, তা অতুলনীয়। সুযোগ ছিল ডাবল সেঞ্চুরির। সিলেট টেস্টে পড়েছিল আরও 2 দিন, কিন্তু অন্য প্রান্ত থেকে উইকেট পড়া আর স্কোরবোর্ডে প্রায় 450 রান থাকায় কিছুটা নির্ভর হয়েই হয়তো শেষ বিকেলে ধৈর্য হারিয়ে ফেলেন। ক্যারিয়ারে মুশির ডাবল সেঞ্চুরি 3টি, 14 সেঞ্চুরির সর্বোচ্চ 4টি শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে আছে 2টি করে সেঞ্চুরি আছে ভারত, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষেও। মুশফিকের এই ইনিংসে ভর করে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নিয়েছে বাংলাদেশ। সুবাস পাচ্ছে দারুণ এক জয়েরও। মাকসুম আলম খান, সময় সংবাদ। সিলেটে ক্রিকেট উন্মাদনা তুঙ্গে। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট ঘিরে তৃতীয় দিনেও মাঠে ছিল দর্শক। আর এই বিশাল আয়োজনে নীরবে দায়িত্ব পালন করে যাচ্ছে একদল তরুণ। শৃঙ্খলা, নেতৃত্ব আর দেশপ্রেমের প্রতীক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি দেশের সর্ববৃহৎ ত্রিসেবামূলক স্বেচ্ছাসেবী যুব সংগঠন। সেনা, নৌ ও বিমান শাখার সমন্বয়ে পরিচালিত এই সংগঠন কাজ করছে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও নেতৃত্ব গুণসম্পন্ন নাগরিক গড়ে তুলতে। দেশের ক্রিকেট স্টেডিয়ামগুলোতে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন নিরাপত্তায় এই বিএনসিসির অবদান কম নয়। এনসিএল, বিপিএল কিংবা আন্তর্জাতিক ম্যাচ সব আয়োজনেই নিয়মিত দেখা যায় তাদের উপস্থিতি। টিকিট যাচাই, দর্শকদের মাঠে প্রবেশ থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্যাডেটরা, যা তাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণেও সহায়তা করছে। প্রত্যেকটা ক্যাডেট আমাদের রাষ্ট্রীয় যে কোনো কাজ অথবা সামাজিক যে কোনো কাজ দেশের প্রয়োজনে আমরা সব সময় আমাদের দেশের মানুষের সাথে আছি। স্টেডিয়ামে আমরা ডিউটি করতেছি, শৃঙ্খলা দায়িত্বে আছি, টিকিট চেকিং সহ বিভিন্ন ধরনের ডিউটি আমরা পালন করছি। দর্শকরা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে খেলা ম্যাচ উপভোগ করতে সেটা আমরা নিশ্চিত করতেছি। দেশের বিভিন্ন জায়গায় যে জায়গাগুলোতে বিপিএল হোক, বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচ হয়, সেগুলোতে আমরা বিভিন্ন সময় দায়িত্ব পালন করে থাকি। যেমন বিপিএল, এনসিএল, এগুলোতে আমরা দায়িত্ব পালন করে থাকি। তার ধারাবাহিকতায় আমরা এখানে আসছি দায়িত্ব পালন করতে। ব্রিটিশ আমলে 1923 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ট্রেনিং কোর গঠনের মাধ্যমে যাত্রা শুরু করলেও 1979 সালের 23 মার্চ আনুষ্ঠানিকভাবেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি। এরপর থেকেই বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত থাকেন তারা। তাদের সহায়তা সহজ করে দেয় যে কোনো আয়োজন সুন্দরভাবেই সফল করতে। তাদের যে ট্রেনিংগুলো হয় এটা আর্মির তত্ত্বাবধানে হয়, যার কারণে তারা একটা রুলস রেগুলেশনে থাকে। তো তাদেরকে যখন দায়িত্ব দেওয়া হয় তারা আসলে যথেষ্ট ভালোভাবে দায়িত্ব পালন করে। দেশপ্রেম, দায়িত্ববোধ আর ভবিষ্যতের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই এগিয়ে চলছেন বিএনসিসির ক্যাডেটরা। বিসিবি থেকে সরকারি আয়োজন, সবখানেই উপস্থিত বিএনসিসির সদস্যরা। মাঠের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এভাবেই তৈরি হচ্ছে আগামী নেতৃত্ব। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। সবশেষ বিসিবি নির্বাচনে সিলেট জেলা প্রশাসক বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত করলেও শেষ মুহূর্তে বাদ পড়েন। এবার বিসিবির কাউন্সিলর হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক বিসিবি পরিচালক কাইয়ুম চৌধুরী। পরিচালকের দৌড়েও বেশ এগিয়ে আছেন তিনি। সুযোগ পেলে সিলেট বিভাগের ক্রিকেট উন্নয়নে আলাদা ক্রিকেট গ্রাউন্ড তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও নির্বাচনে অধিকাংশ কাউন্সিলর রাজনৈতিক পরিচয়ের হলেও এবারের বিসিবি নির্বাচনে রাজনৈতিক কোনো প্রভাব থাকবে না বলে বিশ্বাস এই সাবেক পরিচালকের। উপবণিকের সঙ্গে নিয়ে নৌশাদ আহমেদের ক্যামেরায় তামিম হোসেনের রিপোর্ট। আমরা নির্বাচিত বোর্ড যখন ক্ষমতায় আসলো, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আমাদেরকে ডেকে নিয়ে চাপ দিয়ে আমাদের বোর্ডটাকে ফোর্সফুলি রিজাইন করায়। গভর্নমেন্ট নিয়ন্ত্রিত যে খেলাধুলা ছিল, যে মাঠগুলো ছিল, স্টেডিয়ামগুলো ছিল, সেইগুলোতে আমাদেরকে ব্ল্যাকলিস্টেড করা হয়। বাংলাদেশ ক্রিকেটের এক অস্থির সময়ের স্মৃতি এখনো বয়ে বেড়ান কাইয়ুম চৌধুরী। 111-এর সেই সময় বোর্ড থেকে সরে যেতে হয়েছিল চাপের মুখে। সেই লড়াই আর তিক্ত অভিজ্ঞতার গল্প নিয়ে আবারও বিসিবি নির্বাচনের আলোচনায় এই সংগঠক। এবার সিলেট বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন কাইয়ুম চৌধুরী। বর্তমানে তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বেও আছেন। কাইয়ুম চৌধুরী বিসিবিতে নতুন নন। 2001 থেকে 2006 পর্যন্ত দায়িত্ব পালন করেছেন অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে। দেখেছেন ফাইন্যান্স কমিটিও। সে সময় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের, যা এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ভেন্যু। তাহলে তো আজকে আমরা আগের অভিজ্ঞতাকে এবারও কাজে লাগাতে চান কাইয়ুম। তার চোখে ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা স্বচ্ছতা। এই ক্রিকেটটা আরাফাত রহমান কোকো যে জায়গায় রেখে গেছিলেন, এরপরে শুধুই লুটপাট হয়েছে। ক্রিকেটের সাথে সামান্যতম কোনো সংশ্লিষ্টতা নেই। তারা যে বোর্ড মেম্বার হয়েছে, বিভিন্নভাবে এইখানে বোর্ডকে কেন্দ্র করে বাণিজ্যের একটি হাব করা হয়েছিল। আমরা একটা ট্রান্সপারেন্ট বোর্ড চাই, যে বোর্ডে যারাই নির্বাচিত হয়ে আসবেন তারা যাতে ক্রিকেটের উন্নয়নে কাজ করেন। সবশেষ বিসিবি নির্বাচনেও সিলেট থেকে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন কাইয়ুম, কিন্তু কোনো এক প্রভাবে তার কাউন্সিলরশিপ বাতিল হয়ে যায়। এবারের নির্বাচনে বেশিরভাগই রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তি থাকায় ঘুরছে নানা প্রশ্ন। কাইয়ুম নিজেও রাজনৈতিক দলের মনোনীত সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক। আমিনুল ইসলাম বুলবুলের উপরে স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্বে যিনি স্পোর্টস অ্যাডভাইজার ছিলেন আসিফ, এইটা কাজটা ভালো করেন না। আমি সিলেট থেকে কাউন্সিলর হয়েছি, আমার কাউন্সিলরশিপ ক্যান্সেল করে দিছে এবং ওই জায়গায় সিলেটের ডিসি কাউকে কাউন্সিলর বানায়ও নাই। সে বলছে যে না, একজনকে দিছি, উনি না হইলে ওইটা খালি থাকবে।
তো খালি থাকার কথা। তখন দেখা গেল ক্রিকেট বোর্ড থেকে একজনকে কাউন্সিলর নাম ঢুকায় দিছে। এইভাবে ক্রিকেট বোর্ডের নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা, দায়িত্বশীল অবস্থানে থেকে যারা ছিলেন তারা এটা কাজটা ভালো করেন নাই। রাজনৈতিক প্রভাব মুক্ত একটা বোর্ড চাই এখানে, সত্যিকার অর্থে যারা ক্রিকেটের সংগঠক এবং প্রাক্তন প্লেয়ার এই সমস্ত লোকজনকে দিয়ে বোর্ড হওয়া উচিত। সিলেটের ক্রিকেট নিয়েও আছে আলাদা পরিকল্পনা। সিলেট জেলা স্টেডিয়াম এখন ফুটবলের জন্য বরাদ্দ। ভিন্ন কিছু ভাবছেন কাইয়ুম। বয়সভিত্তিক ক্রিকেট, স্থানীয় টুর্নামেন্ট এবং অবকাঠামো উন্নয়নও কাজ করতে চান এই কাউন্সিলর। যদি সুযোগ আসে ক্রিকেটের কাজ করতে, সিলেট স্টেডিয়ামকে আরও সুন্দরভাবে সাজাবো এবং একটা প্র্যাকটিস গ্রাউন্ড আমি তৈরি করব। এটা ওইখানেই পাশে জায়গা আছে। আমরা চেষ্টা করব কোনো একাডেমি করা যায় কিনা, অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা যায় কিনা। অতীতের আক্ষেপ ভুলে কাইয়ুমের এখন লক্ষ্য সিলেট ক্রিকেটের উন্নতি করা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে। তামিম হোসেন, সময় সংবাদ, সিলেট। আসন্ন বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। যোগ্যদেরই বোর্ড পরিচালনার দায়িত্বে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক সাকিব আল হাসান এবং মাশরাফির বিরুদ্ধে হত্যার অভিযোগও সত্য নয় বলে মনে করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক। ক্রিকেট বোর্ডে আবারও নির্বাচনের উত্তাপ। এর মাঝেই হঠাৎ হোম অফ ক্রিকেটে আগমন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেনের। গেল অক্টোবরে বিতর্কিত এক নির্বাচন আয়োজন করেন আমিনুল ইসলাম বুলবুল। তবে এবার তেমন কিছু হবে না বলে বিশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর। দিলেন নির্বাচিত বোর্ডকে সব ধরনের সহায়তার আশ্বাস। এই বোর্ড যাতে বিতর্কিত না হয় কোনোভাবে, সেটাই আমাদের আহ্বান থাকবে এবং আমার বিশ্বাস এখন পর্যন্ত তারা খুব সফলভাবে যার যার দায়িত্ব পালন করতে পেরেছে। আগামীতে তাদের সফল হওয়ার জন্য আমরা সার্বিকভাবে সর্বোচ্চ আমাদের সমর্থন এবং এফোর্ট দিয়ে যাব। বিসিবি তো শুধু জাতীয় দল নিয়ে চিন্তা করলে হবে না, সার্বিকভাবে ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে। আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্টে কি হলো, আমাদের 3rd ডিভিশন, 2nd ডিভিশন, 1st ডিভিশন কি অবস্থা, এই বিষয়গুলো নিশ্চয়ই তারা কাজ করবে। ইশরাক নিজেও ব্রাদার্স ইউনিয়নের কাউন্সিলর। আসন্ন বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকায় আছে বর্তমান সরকার সংশ্লিষ্ট অনেকের নাম। তবে ইশরাক হোসেন কোনো ভূমিকাতেই বিসিবিতে আসতে আগ্রহী নন। আমার বোর্ডের সাথে কোনো ধরনের দায়িত্বশীল পদে যাওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা আমার নাই। আপনারা জানেন আমি এখন জাতীয় সংসদ নিয়ে ব্যস্ত আছি, আমি একটা মন্ত্রণালয় নিয়ে ব্যস্ত আছি। তো সেই ক্ষেত্রে যারা সময় দিতে পারবে বোর্ডে এবং যারা কেপেবল তো হতেই হবে ডেফিনেটলি, পাশাপাশি যারা সময় দিতে পারবে, এখানে টাইম দিবে, এফোর্ট দিবে, কারণ টাইমের মূল্য রয়েছে, তাদেরকেই আগামীতে বোর্ড পরিচালনার দায়িত্বে আসা উচিত। মামলার খড়গে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। দেশে থাকলেও মাশরাফি বিন মুর্তজা লোকচক্ষুর আড়ালে। দুজনের নামেই আছে হত্যা মামলা। জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক সাকিব মাশরাফির বিরুদ্ধে হত্যার অভিযোগ সত্য নয় বলে মনে করেন ইশরাক হোসেন। উই অল নো হু সাকিব ইজ দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তো অস্বীকার করার উপায় নাই। মাশরাফিও ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স ইন দ্য ওয়ার্ল্ড বলে আমি বিশ্বাস করি। যেই মামলাগুলো তাদের বিরুদ্ধে হয়েছে, হত্যা, এই মামলায় তো আসলে তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমার মনে হয় না। অন্তত আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ মানুষও সেটি বিশ্বাস করে। তো সেইভাবে তাদের বিরুদ্ধে যদি কোনো অন্য অভিযোগ থেকে থাকে, আমার মনে হয় যে তা ওনাদের ডিল করা উচিত। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই ব্রাদার্স ইউনিয়ন। অনুপ্রেরণা দিতেই পুরো স্কোয়াডের সঙ্গে দেখা করেন প্রতিমন্ত্রী। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। এজেন্ট ফি জটিলতায় জাতীয় দলের কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে গেলেন ক্রিস কোলম্যান। নিজ তহবিল থেকে এজেন্ট ফি দিয়ে কোচ নিয়োগ দিতে চায় না বাফুফে। কোলম্যান সরে যাওয়ায় নতুন কোচের খোঁজে ফেডারেশন। চুক্তি চূড়ান্ত করেই ঘোষণা করা হবে নাম, যেখানে এগিয়ে আছেন বার্নস স্টার্ক ও থমাস ডুলি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন সাবেক ওয়েলস ম্যানেজার ক্রিস কোলম্যান। তার সঙ্গে কথাবার্তাও বেশ এগিয়ে নেয় ফেডারেশন। ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতায় বাজেট সংকটের সমস্যাও সমাধান হয়। তবে ঠিক এই সময়ে ওয়েলসম্যান ও বাফুফের মাঝে বাধা হয়ে দাঁড়ায় কোলম্যানের এজেন্ট।
মূলত এজেন্ট ফি নিয়ে বাফুফের সঙ্গে পূর্বে কথাবার্তা না হলেও হঠাৎই ফেডারেশনের কাছে ফি চেয়ে বসে কোলম্যানের এজেন্ট, আর তাতেই বেঁকে বসে বাফুফে। নিজেদের পকেট থেকে এজেন্ট ফি দিয়ে কোচ নিয়োগ দেবে না ফেডারেশন। ফিফার সব নিয়ম মেনে কোচ নিয়োগে স্বচ্ছতা রাখতে চায় তাবিথ আওয়ালের কমিটি। ডিসপাইট আমাদের বাজেট রেডি ছিল, ডিসপাইট আমাদের এগ্রিমেন্ট চূড়ান্ত জায়গায় চলে গিয়েছিল, সেই এজেন্ট আমাদেরকে জানিয়েছে যে তারা তাহলে এই প্রক্রিয়াতে আর এগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না। এজেন্ট ফি নিয়ে এর আগে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ফেডারেশনে পরিষ্কারভাবে ছিল যে আমরা খালি কোচের স্যালারি এবং রিলেটেড কস্ট আমরা বেয়ার করব। ফিফার এজেন্ট গাইডলাইন সেকশন 34-এ ক্লিয়ারলি লেখা আছে যার যে এজেন্ট বা যার যে উকিল সে ওদের পেমেন্ট করবে। এটা হলো ট্রান্সপারেন্ট আর এটা হলো একটা লিগ্যাল ম্যাটার। তাই আমরা যথাযথভাবে চেষ্টা করতেছি ট্রান্সপারেন্ট থাকতে। তালিকা থেকে ক্রিস কোলম্যান সরে যাওয়ায় নতুন কোচের খোঁজে বাফুফে, যেখানে এগিয়ে আছেন জার্মানির ব্রান্ড স্ট্রক। নতুন করে আলোচনায় এসেছেন আমেরিকান থমাস ডুলি। সম্প্রতি গায়ানা জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছেন 3 বছর। কোচের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেই নাম ঘোষণার লক্ষ্য বাফুফের। এখন আমাদের প্রক্রিয়া চলছে যে আরেকজন কোচের সাথে ফাইনাল করার জন্য। সেই কোচের সাথে আমি আশাবাদী আজকে বা কালকে একটা এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে। আমাদের দক্ষতা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতেই পারে, আমরা আগেও বলেছি আমরা প্রথমবারের জন্য এই প্রক্রিয়াতে আমরা নেমেছি। তো প্রথমবার যে কাজ করতে যায় কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। আর নতুন কোচের অধীনে এই ম্যাচের জন্য 24 মে ক্যাম্প শুরু করবে লাল সবুজরা। আমরা যেখানে আছি 100% মানে একটা পার্মানেন্ট নিউ কোচের আন্ডারে 5 তারিখে আমরা 5 তারিখ না, আমরা 24 তারিখে ক্যাম্পই শুরু করব একটা পার্মানেন্ট অ্যান্ড নতুন কোচের নেতৃত্বে। হামজা সমিতির জন্য হাই প্রোফাইল কোচ নিয়োগ দিতে চায় বাফুফে। তাই নতুন কোচ নিয়োগ দিতেও ক্রীড়া মন্ত্রণালয়ের সাহায্যের প্রয়োজন বলেও জানান বাফুফের সভাপতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঘরোয়া ফুটবলের শেষ টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কিংস এরিনায় বসুন্ধরা কিংস ও মোহামেডান ফাইনাল খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত খেলা মাঠে গড়াবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি। কিংস এরিনায় বসুন্ধরা হোম ভেন্যু হওয়ায় কিছুতেই সেখানে গিয়ে ফাইনাল খেলতে চায় না মোহামেডান। তাদের দাবি, বিগত মৌসুমে কিংস এরিনায় খেলা দেখতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন সাদা কালো সমর্থকরা। ম্যাচ ডের আগে 2 দিন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বসেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল, তবে শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। নিজেদের অবস্থানে অনড় মোহামেডান। কিংস এরিনা ছাড়া অন্য কোনো মাঠে গিয়ে খেলতে রাজি তারা। অন্যদিকে ফুটবলের স্বার্থে যে কোনো মাঠে ফাইনাল খেলতে রাজি বসুন্ধরা কিংস, গেলবারের চ্যাম্পিয়ন। এই মৌসুমেও ফেড কাপ জিতে ঘরোয়া লিগের ট্রেবল জয়ের লক্ষ্য ক্লাবটির। আমরা বলেছি যে একটা নিরপেক্ষ ভেন্যুতে খেলাটা যাতে অনুষ্ঠিত হয়। আমাদের আবেদন শেষ পর্যন্ত এটাই ছিল। ওনারা বলেছেন যে খেলাটা কালকে যাতে বসুন্ধরাতে খেলি। আমি আমার ক্লাবের সিদ্ধান্তটাকে ওনাকে জানিয়ে দিয়েছি যে আগামীকালকে আমার তরফ থেকে এবং ক্লাবের সিদ্ধান্ত বর্তমানে এই অবস্থা থেকে আমরা বসুন্ধরার মাঠে খেলব। যদি আমাদের ভেন্যু আমরা চেঞ্জ করি তাহলে আপনাদের কোনো আপত্তি আছে? আমরা বলছি আপনি এটা তো 11 দেওয়ার বললে তো হবে না, আমরা সব কিছু রেডি করেছি। এখন যদি আপনারা করেন তাহলে আমরা খেলবো না, এটাই বলেছি আমরা খেলবো না। যাই হোক, খেলাধুলার স্বার্থে আমরা খেলবো। খেলার সময় আরও থাকছে। ফ্লোরিডায় বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন লিওনেল মেসি। ফিট থাকতে প্রতিদিন 2 বেলা করে করছেন অনুশীলন, রেখেছেন ব্যক্তিগত ট্রেইনার। কুল বিএসপিএস স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় জায়গা করে নিয়েছেন হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা ও আমিরুল ইসলাম। গেল বছরের বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী 22 মে শুক্রবার। সোমবার স্পোর্টস অ্যাওয়ার্ড পেতে যাওয়া ক্রীড়াবিদদের নাম ঘোষণা করে বিএসপিএ শুধু বর্ষসেরা ক্রীড়াবিদ বিভাগেই নয়, পপুলার চয়েস অ্যাওয়ার্ডেও মনোনয়ন পেয়েছেন হামজা, ঋতু ও আমিরুল। সঙ্গে আছেন জাতীয় দলের ক্রিকেটার তানজিদ হাসান তামিম। এবছর মোট 15 বিভাগের 14 জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং ক্রীড়া সংস্থাকে দেওয়া হবে সম্মাননা। 1964 সালে দেশে প্রথমবারের মতো ক্রীড়া পুরস্কার প্রবর্তন করে বিএসপিএ, যা বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড হিসেবে বিবেচিত হয়।
জানাবো লা লিগার খবর। ঘরের মাঠে অপরাজিত মৌসুম শেষ করার রেকর্ড গড়ল বার্সেলোনা। ক্যাম্প নূতে রবার্ট লেভানডস্কির বিদায়ী ম্যাচে রিয়াল বেটিসকে 3-1 গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। জোড়া গোল করেছেন রাফিনিয়া। ম্যাচ শেষে সতীর্থ এবং সমর্থকদের কাছ থেকে রাজস্বিক বিদায় পেয়েছেন পোলিশ তারকা। এদিকে সেভিয়াকে 1-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ন্যু ক্যাম্পের সবুজ গালিচায় ছিল আবেগের হাওয়া। বিদায়ী ম্যাচ আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোল মেশিন রবার্ট লেভানডস্কির। বার্সেলোনার জার্সিতে 191 ম্যাচে 119 গোলের এক মহাকাব্য শেষ করে মাঠ ছাড়ার সময় গ্যালারির হাজারো সমর্থক দাঁড়িয়ে সম্মান জানান এই পলিশ স্ট্রাইকারকে। তবে কিংবদন্তির বিদায়ের এই রাতটিকে ফ্লিকের শিষ্যরা রাঙিয়ে রাখলেন দুর্দান্ত এক জয়ে। ম্যাচের শুরু থেকেই ঘরের মাঠে চেনা ছন্দে আক্রমণ চালাতে থাকে কাতালোনিয়ানরা। 28 মিনিটে ডেডলক ভাঙেন রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের চোখ ধাঁধানো নিখুঁত ফ্রিকিক বোকা বানিয়ে দেয় বেটিস গোলরক্ষক আলভারো ভালেসকে। 1-0 ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কিছুটা কমে এলেও ভুল করেননি স্বাগতিকরা। 62 মিনিটে বেটিস অধিনায়ক হেক্টর বেলেরিনের ভুল পাসের সুযোগ নিয়ে ঠান্ডা মাথায় ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। অবশ্য এর মিনিট 8 পরেই ম্যাচে ফিরে আসে রিয়াল বেটিস। ডি বক্সে গাভি ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা, যা থেকে ব্যবধান 2-1 করেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ইসকো। তবে ম্যাচের রোমাঞ্চ তখনও বাকি ছিল। শেষ দিকে 20 গজ দূর থেকে ডিফেন্ডার ওয়াও ক্যান্সেলোর এক কার্লিং শটে 3-1 ব্যবধানের দুর্দান্ত জয় নিশ্চিত করে বার্সেলোনা। আর এই জয়ের সঙ্গেই স্প্যানিশ ফুটবলে এক অনন্য ইতিহাস গড়ল কাতালোনিয়ানরা। 20 দলের লা লিগার ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠের 19টি ম্যাচের সবকটিতেই জিতে শতভাগ হোম রেকর্ডের কীর্তি গড়ল ফ্লিক বাহিনী। বিদায়ের রাতে লেভানডস্কির জন্য এর চেয়ে বড় উপহার আর কি বা হতে পারত। সানচেজ পিৎজুয়ান থেকে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদও। ম্যাচের শুরু থেকেই আক্রমণ প্রতি আক্রমণে জমেছিল খেলা। 5 মিনিটেই ওসোর জোরালো শট রুখে দেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। বেঁচে যায় মাদ্রিদ। তবে 15 মিনিটে এই ডেডলক ভেঙে ফেলে মাদ্রিদিস্তা। ব্রাহিম ডিয়াজ, এমবাপ্পে, ভিনি ত্রিমুখী আক্রমণে এগিয়ে যায় রিয়াল। স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে, তবে তার শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। আর বিরতির পর চুয়ামেনির শট সেভিয়া গোলরক্ষক ফিরিয়ে দিলে ব্যবধান আর বাড়েনি। ন্যূনতম 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। ঘরের মাঠের গেরো কাটালো ইন্টার মায়ামি। লিওনেল মেসির জাদুকরী পারফরমেন্সে নিজেদের নতুন স্টেডিয়ামে প্রথম জয়ের স্বাদ পেল MLS চ্যাম্পিয়নরা। পোর্টল্যান্ড টিম্বার্সকে 2-0 গোলে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো হেরন্স। ম্যাচের শুরুটা ছিল মাঠের বাইরের এক ভিন্ন আবহে। নতুন স্টেডিয়ামে ভক্তদের প্রতি ক্লাব কর্তৃপক্ষের অসম্মানের প্রতিবাদে নীরবতা পালন করে মায়ামির আলট্রাস সমর্থকরা। যদিও মাঠের খেলায় তার কোনো প্রভাব পড়তে দেননি 38 বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা। আগামী মাসে এই বিশ্বকাপ, তার আগে তিনি যে কতটা ক্ষুধার্ত তার প্রমাণ মিলল ম্যাচের 31 মিনিটে। মেসি, লুইস সুয়ারেজ এবং তেলেস্কা সেগোভিয়ার এক চমৎকার পাসিং ফুটবলে কুপকাত পোর্টল্যান্ডের রক্ষণভাগ। সেগোভিয়ার ব্যাকহিল থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে মায়ামিকে 1-0 এগিয়ে নেন 8 বারের ব্যালন ডিওর জয়ী। এটা চলতি মৌসুমে মেসির দ্বাদশ গোল। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই আবারও মেসি ম্যাজিক। এবার প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক 4 মিনিট আগে ডান প্রান্ত থেকে রদ্রিগো ডি পলের পাস ধরে সুয়ারেজের সঙ্গে 1-1 খেলেন মেসি। এরপর চেনা ছন্দে 4 জন ডিফেন্ডারকে ড্রিবলিং এর মায়াজালে বোকা বানিয়ে বক্সে ঢোকেন তিনি। বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে দেন আলতো টোকা। আর সেখানে তৈরি ছিলেন জার্মান বার্তেরামে। গোল করতে ভুল হয়নি তার। 2-0 লিড নেয় স্বাগতিকরা। বিরতির পর ম্যাচের গতি কিছুটা কমলেও ইন্টার মায়ামির আক্রমণ থামেনি। বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত এক শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে 25 গজ দূর থেকে মেসির নেয়া ট্রেডমার্ক ফ্রিকিক অবিশ্বাস্য দক্ষতায় বাঁচিয়ে দেন পোর্টল্যান্ডের গোলরক্ষক জেমস পেন্টামিস। ব্যবধান আর বাড়েনি। নতুন 27,000 আসনের স্টেডিয়ামে প্রথম 4 ম্যাচে 3 ড্র আর 1 হারের পর এই জয় মায়ামি শিবিরের জন্য বিশাল স্বস্তি। এই জয়ে ন্যাশভিল এসসিকে 1 পয়েন্ট পেছনে ফেলে স্টার্ন কনফারেন্সের শীর্ষে এখন ইন্টার মায়ামি। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। গোমর ফাঁস করলেন রদ্রিগো ডি পল। শুধু ইন্টার মায়ামির জন্য নয়, ফ্লোরিডায় লিওনেল মেসির আসল প্রস্তুতি চলছে বিশ্বকাপ কেন্দ্র করে। নিজের ফিটনেস সর্বোচ্চ পর্যায়ে রাখতে প্রতিদিন
2 বেলা করে অনুশীলন করছেন লিও। এজন্য রেখেছেন ব্যক্তিগত ট্রেইনার। মেসির পাশাপাশি ডেপল নিজেও ফলো করছেন একই রুটিন। এক পডকাস্টে এসব নিয়ে কথা বলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ইউরোপে অফার থাকলেও বিশ্বকাপ জয়ের পর পিএসজি ছেড়ে তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ MLS-এ ঠিকানা বদল করেন লিওনেল মেসি। অনেকেই তখন ভেবেছিলেন হয়তো ক্যারিয়ারের বাকি সময়টুকু চাপমুক্ত থাকতেই এমন সিদ্ধান্ত লিওর, কিন্তু ভেতরে ভেতরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারের ছিল গভীর পরিকল্পনা। মূলত আরও একটা বিশ্বকাপের জন্য নিজেকে চাপমুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। এখনও যে তিনি বিশ্বকাপে খেলার ঘোষণা দেননি, এটাও সেই পরিকল্পনারই অংশ। শিরোপা ধরে রাখার মিশনে লিও এখন নাকি আছেন সর্বোচ্চ ফিটনেসে। এজন্য ইন্টার মায়ামিতে প্রতিদিন 2 বেলা করে অনুশীলন করছেন তিনি। রেখেছেন ব্যক্তিগত ট্রেইনার। যে বিষয়গুলো এবার সামনে এনেছেন তার বডিগার্ড খ্যাত সতীর্থ রদ্রিগো ডেপল। 2 থেকে 3 মাস আগে থেকেই আমরা ক্লাবে যা করি তার বাইরে আলাদা একটি ট্রেনিং পরিকল্পনা নিয়েছি এবং আমরা নিজেদের সেরা ফিটনেসে পৌঁছাতে কঠোর পরিশ্রম করছি। এজন্য আমরা ডাবল শিফট ট্রেনিং করেছি, সেখানে আমাদের নিজস্ব ট্রেইনারও আছে এবং আমরা সর্বোচ্চটা দিচ্ছি। শুধু মেসি একা নন, আর্জেন্টিনার মিডফিল্ডের সঙ্গে তার জেলিং আরও বাড়াতে ডেপলকে ইন্টার মায়ামিতে নিয়ে আসেন লিও। মেসির মতো তিনিও একই রুটিন ফলো করে সারছেন প্রাত্যহিক অনুশীলন। এর ফলে অনফিল্ড তাদের বোঝাপড়া যে আরও বেড়েছে তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক সময়ে। ক্যারিয়ারে উত্থান পতন আছে, আমারও হয়েছে। আমি পরিস্থিতি অনুযায়ী সব মানিয়ে নিয়েছি, একই সঙ্গে পরবর্তী লক্ষ্য সেট করে সেভাবে তৈরি হয়েছি। MLS-এর চলতি মৌসুমে আগুনে ফর্মে রয়েছেন লিওনেল মেসি। 12 ম্যাচে করেছেন 11 গোল, আরও আছে 4 অ্যাসিস্ট। এই ফর্ম ধরে রেখে তিনি যদি আরও একটা বিশ্বকাপে মাঠে নামেন, আর্জেন্টিনার জার্সিতে 4 স্টার হয়ে উঠতে পারে সময়ের ব্যাপার মাত্র। এসএম ইকবাল, সময় সংবাদ। এদিকে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন হোসে মরিনিও। যদিও সান্তিয়াগো বের্নাবেউতে ফেরার বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পর্তুগিজ কোচ। জানিয়েছেন তার এজেন্টের সঙ্গে স্প্যানিশ জায়ান্টদের কথাবার্তা এখনও চলছে। ফুটবল বিশ্বে এই মুহূর্তের অন্যতম বড় খবর, স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদের ডাগআউটে কি তবে আবারও ফিরছেন হোসে মরিনিও? দীর্ঘ 13 বছর পর সান্তিয়াগো বার্নাবেউতে এই পর্তুগিজ কোচের প্রত্যাবর্তনের গুঞ্জন এখন রূপ নিতে যাচ্ছে বাস্তবে। বেনফিকার হয়ে পর্তুগিজ লিগে অপরাজিত মৌসুম শেষ করেই রিয়ালে যোগ দেয়া নিয়ে মুখ খুলেছেন খোদ দ্য স্পেশাল ওয়ান। চলতি মৌসুমে ড্রেসিং রুমের কোন্দল আর মাঠের ব্যর্থতায় ধুঁকছে রিয়াল মাদ্রিদ। বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার বিদায় যখন সময়ের ব্যাপার, ঠিক তখনই স্পেনের আকাশে বাতাসে ভাসছে এক চিরচেনা নাম, হোসে মরিনিও। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, রিয়াল ও মরিনিওর মাঝে নাকি 2 বছরের একটি মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। পর্তুগিজ লিগে বেনফিকার অপরাজিত যাত্রা শেষ করার পর সংবাদ সম্মেলনে হাজির হন মরিনিও। সেখানেই প্রথমবার রিয়াল মাদ্রিদের সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেন তিনি। যদিও এই মাস্টার মাইন্ড এখনও খেলছেন মাইন্ড গেম। বেনফিকায় চুক্তি নবায়নের বিষয়ে ভালো প্রস্তাব রয়েছে আমার। এখানে থেকে যাওয়ার 99% সম্ভাবনা রয়েছে। রিয়াল মাদ্রিদ থেকে সরাসরি আমার কাছে কোনো প্রস্তাব আসেনি, কিন্তু এটা বলা ভুল হবে যে একেবারেই কিছুই হচ্ছে না। সেখানে অবশ্যই কিছু একটা চলছে, তবে তা সরাসরি আমার সঙ্গে নয়, আমার এজেন্ট হোর্হে মেন্দেসের মাধ্যমে। আগামী সপ্তাহে হয়তো নতুন কিছু জানতে পারবো। This week I think is going to be 2010 থেকে 13 সালের প্রথম মেয়াদে রিয়ালকে লা লিগা ও কোপা দেল রে জিতিয়েছিলেন মরিনিও। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার সম্পর্ক ছিল মধুর। তাই কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াসদের মতো তারকাদের সামলাতে আর ড্রেসিং রুমে শৃঙ্খলা ফেরাতে পেরেজের প্রথম পছন্দ তিনিই। পর্তুগিজ ক্লাব বেনফিকাকে 3 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিলেই নাকি মিলবে এই পর্তুগিজের সবুজ সংকেত। এদিকে খোদ বর্তমান কোচ আরবেলোও বলেছেন, মরিনিও ফিরলে তিনিই সবচেয়ে বেশি খুশি হবেন। টাকা কিংবা চুক্তির মেয়াদ নয়, মরিনিও জানতে চান ক্লাব তার কাছে ঠিক কি প্রত্যাশা করছে। ফুটবল বোদ্ধাদের ধারণা, চলতি মাসের শেষেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিশ্বকাপ কেন্দ্র করে নানা অনিশ্চয়তা এবং ভূ রাজনৈতিক উত্তেজনার মাঝে নিজেদের প্রস্তুতি ক্যাম্পের জন্য তুরস্কে পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের হামলার পর থেকে বিশ্বকাপে দলটির অংশগ্রহণ নিয়ে বড় সংশয় তৈরি হয়। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠের লড়াইয়ে নামার প্রস্তুতি শুরু করলো টিম মাল্লি।
আন্টালিয়া বিমানবন্দরে পৌঁছানোর পর কড়া নিরাপত্তায় হোটেলে যান ইরানি ফুটবলাররা। বেলেক রিসোর্টের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে তাদের ক্যাম্প। সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক দলের পছন্দের ক্যাম্প ভেন্যু হিসেবে পরিচিত এটি। জুনের শুরুতে ইরান দলের যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুকসনে অবস্থিত কিনো স্পোর্টস কমপ্লেক্সে মূল বিশ্বকাপ বেস ক্যাম্পে যাওয়ার কথা রয়েছে। ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচ মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার কথা থাকলেও দেশটিতে প্রবেশ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ইরানি কর্মকর্তা ও ফিফা জানিয়েছে ফুটবল দলের মার্কিন ভিসা সংক্রান্ত আবেদনগুলো তুরস্ক থেকে সম্পন্ন করা হবে। ভিসা ও রাজনৈতিক জটিলতা থাকলেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা। শনিবার সেক্রেটারি জেনারেল মাতিয়াস গ্রাফস্ট্রোম জানান, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে তার একটি গঠনমূলক ও ইতিবাচক বৈঠক হয়েছে এবং বিশ্বকাপে ইরানের অংশ নেওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। রংপুরে শুরু হয়েছে নতুন করে স্পোর্টস 2026-এর আঞ্চলিক পর্ব। প্রথম আয়োজনে মিলেছে ব্যাপক সাড়া। রংপুর বিভাগের 8 জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 12 থেকে 14 বছর বয়সী প্রায় 1200 শিশু কিশোর অংশ নেয় এই আয়োজনে। এদিকে নতুন কুড়ির অংশ হতে পেরে উচ্ছ্বসিত শিশু কিশোররা। তরুকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। জেলা থেকে আগত অতিথিবৃন্দ ক্রীড়াঙ্গনের পাইপলাইন মজবুত করতে 2 মে থেকে 8 ডিসিপ্লিন নিয়ে শুরু হয় নতুন করে স্পোর্টস। সেই ধারাবাহিকতায় এবার রংপুরে শুরু হয়েছে খুদে অ্যাথলিটদের প্রতিভা অন্বেষণ কর্মসূচির আঞ্চলিক পর্ব। বিভাগের 8 জেলার খেলোয়াড়দের পদচারণায় মুখর হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ। রংপুর বিভাগীয় জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয় অ্যাথলিটরা। উৎসবমুখর পরিবেশে খেলাধুলা চললেও সবার মাঝে স্পষ্ট ছিল প্রতিদ্বন্দ্বিতার আবেশ। সামনের দিনে আমার চিন্তা ভাবনা আছে যে আমি আরো বড় পর্যায়ে খেলতে জানি পারি। মানে আশা আছে আমাদের জাতীয় টিমে খেলার। আমরা যে রংপুর স্টেডিয়ামে আসছি খেলার জন্য অনেক ভালো লাগতেছে। আন্তর্জাতিক পর্যায়ে খেলবো বিদেশে, আমার এইটাই স্বপ্ন। সুযোগ পাইছি নতুন গুড়ি থেকে, ইনশাল্লাহ আশা করি ভালো টিমে খেলবো। এই সরকারকে আমার অসংখ্য ধন্যবাদ এই একটা তৈরি করার জন্য। বর্তমান সরকার সম্ভাবনা তৈরি করেছে খেলাধুলাকে কেরিয়ার হিসেবে নেয়ার। তাই এমন উদ্যোগে স্বস্তি অভিভাবকদের। পাশাপাশি নতুন করে স্পোর্টস শিশু কিশোরদের প্রযুক্তি নির্ভর জীবন থেকে বেরিয়ে আসতে সহায়ক হবে বলে মনে করেন তারা। উদ্যোগটা আসলে প্রাইমারি সেকশন থেকে আস্তে আস্তে ধীর গতিতে যদি আগাই আসে তাহলে এটা বাচ্চাদের জন্য একটা বিরাট একটা সাফল্য। অবশ্যই বারবার হওয়া দরকার, কারণ এটা খুব ভালো, খুব সুন্দর একটা করছে। নতুন করে স্পোর্টসের এই আয়োজন নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে জাতীয় পর্যায়ে। আয়োজনের ধারাবাহিকতা রেখে আগামীর অ্যাথলিট তৈরির এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। আমরা আজকে সমস্ত রকম দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা খেলাকে ধারণ করব এবং এই যে আমাদের নতুন করে স্পোর্টস এইখানে শুভ উদ্বোধন হচ্ছে, এর পর্যায়ে আমরা এখান থেকে আমরা জাতীয় পর্যায়ে যাব। বিভাগীয় টিমে কিন্তু প্রত্যেকটি জেলা থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে একটি অঞ্চলের টিম হবে এবং সেখান থেকে তারা জাতীয় পর্যায়ে খেলতে যাবে। জাতীয় পর্যায়ে আবার বাছাইকৃত খেলোয়াড় নিয়ে একটা পরিকল্পনা রয়েছে যে তাদেরকে বৃত্তির আওতায় নিয়ে আসা। 3 দিনব্যাপী নতুন করে স্পোর্টস 2026-এর আঞ্চলিক পর্যায়ের এই প্রতিযোগিতায় রংপুর বিভাগ থেকে অংশ নেয় 1160 জন খুদে প্রতিযোগী। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরেকবার। সাকিব মাশরাফির বিরুদ্ধে হত্যার অভিযোগ সত্য নয় বলে মনে করেন ইশরাক হোসেন। কাউন্সিলর হলেও বিসিবি নির্বাচন করতে আগ্রহী নন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক। এবং এজেন্ট ফি জটিলতায় বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পারছেন না ক্রিস কোলম্যান। বিকল্পের খোঁজে ফেডারেশন, এগিয়ে আছেন বার্নস্টর্ক ও থমাস টুলি।